1950 সালে যখন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, তখন তুরস্কের বেশ কিছু মুসলিম সেনা দক্ষিণ কোরিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়েছিল। তুরস্কের সেই সেনারা যখন যুদ্ধ করছিল, তখন একজন সেনা এক রাত্রে জঙ্গলের মধ্যে বেশ কিছু পড়ে থাকা লাশের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে খুঁজে পায়। তারপর সে বাচ্চা মেয়েটিকে তাদের ক্যাম্পে নিয়ে আসে এবং মেয়েটিকে সে নিজের সাথেই রাখতে শুরু করে। মেয়েটির বাবা মা যুদ্ধ চলাকালীন সময়ে শত্রুদের আক্রমণে মারা গিয়েছিল, কিন্তু অলৌকিকভাবে মেয়েটি বেঁচে গিয়েছিল। আর তারপর থেকে সেই মুসলিম সেনাই তাকে লালন পালন করতে শুরু করে। সে তার নাম রাখে আইলা, যার অর্থ চাঁদের আলো, কারণ সে মেয়েটিকে একটা জ্যোৎস্না রাত্রে জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিল। তারপর থেকে তাদের দুজনের মধ্যে অসাধারণ একটা বন্ধন তৈরি হয়। কিন্তু সমস্যা হয় তখন, যখন তুরস্কের সেই সেনাটি যুদ্ধ শেষ করে নিজের বাড়িতে ফিরে যাবে। সে বাচ্চা মেয়েটিকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু দক্ষিণ কোরিয়ার সরকার মেয়েটিকে কোনোভাবেই যেতে দিবে না। অবশেষে সেই লোকটি তার লাগেজের ভেতর ভরে মেয়েটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে কি মেয়েটিকে সত্যিই নিয়ে যেতে পেরেছিল? হ্যালো বন্ধুরা, 2017 সালে নির্মিত আইলা দ্য ডটার অফ ওয়ার নামের এই মুভিটি একটা সত্য ঘটনার উপর তৈরি করা। যুদ্ধে বাবা মা হারানো এই বাচ্চা মেয়েটির যন্ত্রণা আপনাকেও কাঁদাবে। এছাড়াও এটা দেখার পর আপনি বুঝতে পারবেন, পৃথিবীতে রক্তের সম্পর্কই শুধু বন্ধন তৈরি করে না, বরং মাঝে মাঝে আমাদের এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যাদের সাথে রক্তের সম্পর্কের চেয়েও বড় বন্ধন তৈরি হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখা শুরু করা যাক এই অসাধারণ মুভিটি। পাহাড়ে ঘেরা সুন্দর একটা গ্রামে সিউল নামের ফুটফুটে একটা বাচ্চা খেলা খেলছিল। মেয়েটার বাবা আজ তার জন্য একটা কাঠের সাইকেল তৈরি করেছে। মেয়েটি সেই সাইকেলটি চালাচ্ছিল আর তার বাবা মা তাকে দেখছিল। তারা অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ করে উপর থেকে তাদের গ্রামের ওপর বোমা বর্ষণ শুরু হয়। একটু পরেই বেশ কিছু সৈন্য এসে গ্রামের সবাইকে মেরে ফেলতে শুরু করে। সিউলের মা তখন সিউলকে নিয়ে একটা টানেলের মধ্যে বসিয়ে দেয় আর তাকে শব্দ করে কাঁদতে নিষেধ করে এবং বলে, তুমি যদি শব্দ করে কাঁদো তাহলে তুমি আর কখনো তোমার মাকে দেখতে পারবে না। এটা শুনে বাচ্চাটি তার কাঁদা থামিয়ে দেয়। তারপর সিউলকে সেখানে রেখে তার মা চলে যায় আর বাচ্চা মেয়েটি সেখানেই বসে থাকে, কিন্তু সে আর শব্দ করে কাঁদে না। সেনারা গ্রামের প্রতিটি মানুষকে মেরে ফেলে, সেই সাথে সিউলের বাবা মাও মারা যায়। আসলে বেশ কিছুদিন আগে দুই কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। আর এটা ছিল দক্ষিণ কোরিয়ার একটি গ্রাম যেখানে উত্তর কোরিয়ার সৈন্যরা এসে আক্রমণ করেছিল। এই ঘটনার পর আমাদেরকে তুরস্ক দেখানো হয়, আর এই লোকটির নাম সুলেমান, আর এটা সুলেমানের বন্ধু আলী। তারা দুইজন তুর্কি সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার পদে চাকরি করে। তারা সাইকেলে করে ক্যাম্পে যাচ্ছিল। আলীর একজন ফেভারিট সিঙ্গার আছে। তারা একটা দোকানের সামনে দাঁড়িয়ে সেই সিঙ্গারের একটা পোস্টার কেনে, তারপর আবারও চলতে শুরু করে। যেতে যেতে রাস্তায় দুজন মেয়েকে দেখা যায়। তাদের একজন সুলেমানের গার্লফ্রেন্ড এবং আরেকজন আলীর গার্লফ্রেন্ড। তারা চলে গেলে মেয়ে দুজন বলাবলি করে কয়েকদিনের মধ্যে নাকি সুলেমান এবং আলী কোরিয়ায় যুদ্ধে যাবে। এরপর তারা তাদের ক্যাম্পে পৌঁছে গিয়েছিল। অফিসার সুলেমানকে বলে, তুমি চাইলে যুদ্ধে নাও যেতে পারো। তবে সুলেমান বলে, আমি যেতে চাই, কারণ এখানে আমাদের দেশের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে। এরপর রাতের বেলা সুলেমান তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। তার গার্লফ্রেন্ড তাকে যুদ্ধে যেতে নিষেধ করে আর বলে, তুমি যদি সেখানে গিয়ে মারা যাও তাহলে আমার কি হবে? কিন্তু সুলেমান তাকে বোঝায় দেশের প্রয়োজনেই তাকে যেতে হবে। তাছাড়া সে তো বেশি দিন সেখানে থাকবে না, মাত্র 1 বছর। এই সময়টা দেখতে দেখতে চলে যাবে, আর আমি তোমাকে প্রতিদিন চিঠি লিখব। এটা বলে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং সুলেমান বিদায় নেয়। কে জানে, হয়তো এই দেখাই তাদের শেষ দেখা। বহুদিন পর ফায়ারিং স্কোয়াডের বন্দুকের সামনে দাঁড়িয়ে সুলেমানের হয়তো তার ভালোবাসার দেওয়া এই চুমুর কথা বারবার মনে পড়বে। সুলেমান যুদ্ধে যাওয়ার আগে তার নিজের বাড়িতে একটা চিঠি লিখে জানায় সে যুদ্ধে চলে যাচ্ছে। আর এখানে একটা মেয়েকে দেখা যায়। মেয়েটি সুলেমানকে অনেক ভালোবাসে। সে ছিল তারই চাচাতো বোন। সে প্রতিদিন সুলেমানের বাবা মায়ের কাছে আসে, কিন্তু চিঠি পড়ে সে যখন জানতে পারে সুলেমান যুদ্ধে যাচ্ছে, তখন সে অনেক কষ্ট পায় আর মনে মনে সুলেমানের জন্য দোয়া করে। তারপর একদিন রৌদ্রোজ্জ্বল সকালে সুলেমান এবং তার বন্ধু আলী বিশাল বড় একটা শিপে চড়ে কোরিয়ার উদ্দেশ্যে যুদ্ধে রওনা হয়। তাদের সাথে তুরস্কের আরও 4500 জন যোদ্ধা ছিল। শিপে থাকাকালীন সুলেমান এবং আলী কমান্ডো যুদ্ধের ট্রেনিং নিয়ে নেয়, কারণ তারা সেনাবাহিনীতে মোটর ইঞ্জিনিয়ারিং পদে ছিল। সুলেমান প্রায় প্রতিদিন তার গার্লফ্রেন্ড এবং বাড়িতে চিঠি লেখে।
বাড়ির চিঠি সেই মেয়েটা তার বাবা মাকে পড়ে শোনায়। এরপর 1950 সালের অক্টোবর মাসে তুর্কি সেনারা দক্ষিণ কোরিয়ার বুসান সেনাঘাঁটিতে নামে। কোরিয়ার সাধারণ জনগণ তাদের অভ্যর্থনা জানায়। এখান থেকে তাদের আরও 95 কিলোমিটার উত্তরে যেতে হবে, যেখানে উত্তর কোরিয়ার বর্ডার অবস্থিত। দুই কোরিয়ার এই যুদ্ধ হয়েছিল 1950 সালে, আর এই যুদ্ধে চীন উত্তর কোরিয়ার হয়ে সাহায্য করছিল, আর যুক্তরাষ্ট্র ও তুরস্ক দক্ষিণ কোরিয়ার হয়ে সাহায্য করছিল। তারপর সেনা ক্যাম্পে এসে সুলাইমানরা কিছুদিন ট্রেনিং নিয়ে কমব্যাট যুদ্ধ অর্থাৎ শত্রুদের সাথে মুখোমুখি যুদ্ধে অংশ নেওয়ার জন্য আরও উত্তরের দিকে রওনা হয়, যেখানে শত্রুরা আক্রমণ করেছে। তারা যেতে যেতে বহু মানুষকে দেখতে পায় তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। তাদেরকে দেখে সুলেমানদের অনেক মায়া লাগে। একদিন যখন সুলেমান, আলী এবং তাদের সাথে থাকা একজন সেনা তাদের ক্যাম্পের এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছিল, তখন হঠাৎ করে শত্রুরা বিমান হামলা শুরু করে। উপর থেকে একের পর এক বোমা এবং গোলাবর্ষণ হতে থাকে। সুলেমান এবং আলী বোমার ধাক্কায় উড়ে গিয়ে একপাশে পড়ে, কিন্তু তাদের ভাগ্য ভালো থাকায় কোনো ক্ষতি হয় না। তারপর তারা দুইজন একটা রুমের মধ্যে গিয়ে আশ্রয় নিতে পারে, আর এই যাত্রায় তারা বেঁচে যায়। হঠাৎ করে এই আক্রমণের ফলে তারা দুজনই বুঝে গিয়েছিল এখানে বাঁচা মরার কোনো নিশ্চয়তা নেই, তারা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তাই তারা এবার থেকে খুব সতর্কভাবে থাকতে শুরু করে। এরপর একদিন রাতে সুলেমান, আলী এবং তাদের সাথে আরও বেশ কিছু সেনা গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। তখন হঠাৎ করে তাদের গাড়ির হেডলাইটটা জ্বালতেই তারা সামনে শত্রু দেখতে পায়, আর তখনই হঠাৎ করে শত্রুরা তাদের গাড়ির উপর আক্রমণ করে। কিন্তু এবারেও তারা গাড়ি থেকে লাফ দিয়ে দেয় এবং আলী গিয়ে শত্রুদের মারতে শুরু করে। কিন্তু যেহেতু তাদের গাড়ি বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে, তাই এখন তাদের পায়ে হেঁটে যেতে হবে। তারা সবাই মিলে জঙ্গলের মধ্য দিয়ে খুব সতর্কভাবে এগোতে থাকে। তারা যখন যাচ্ছিল তখন হঠাৎ করে একটা শব্দ শুনতে পায়। তখন সবাই তাদের পিস্তল বের করে সামনে এগিয়ে ধরে। তারা তাদের সামনে বেশ কিছু লাশ পড়ে থাকতে দেখে। এগুলো হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাধারণ নাগরিক। তারপর তারা হঠাৎ করে সামনে থেকে বাচ্চার কান্নার মতো আওয়াজ শুনতে পায়। এটা শুনে সুলেমান সামনে এগিয়ে যায়, কিন্তু অন্যরা তাকে যেতে নিষেধ করে। তারপরও সে সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় একটা গর্তের মধ্যে বেশ কিছু লাশের সাথে একটা ছোট্ট বাচ্চা বসে আছে। বাচ্চাটি তার মৃত মায়ের হাত ধরে আছে। তাকে দেখে সুলেমান কেঁদে ফেলে এবং হাত বাড়িয়ে তাকে ডাকতে শুরু করে। বাচ্চাটি যদিও সুলেমানের ভাষা বুঝতে পারে না, তারপরেও সে সুলেমানের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর তাকে নিয়ে সুলেমান তার লোকদের কাছে ফিরে আসে এবং তারা আবারও চলতে শুরু করে। দুনিয়ার কোনো মুভিতে যদি সবচেয়ে হৃদয়হীন কোনো দৃশ্য থেকে থাকে, তাহলে আমার মনে হয় এইটি সেই দৃশ্য। শুধু একবার কল্পনা করুন, এইটা একটা সত্য ঘটনা। এই মেয়েটার সাথে সত্যি সত্যি এমনটা ঘটেছিল। তাকে ক্যাম্পে নিয়ে আসার পর অফিসার কোনোভাবেই বাচ্চাটিকে তাদের ক্যাম্পে রাখতে দিতে চায় না। তখন সুলেমান এবং আলী বাইরে দাঁড়িয়ে থাকে। তাদের সাথে আরও একজন লোক ছিল। সেই লোকটি সুলেমানকে জিজ্ঞেস করে বাচ্চাটি উত্তর কোরিয়ার নাকি দক্ষিণ কোরিয়ার, কিন্তু সুলেমান কিছুই বলতে পারে না। সে এমনকি তার নামই জানে না। নামের কথা মনে পড়তেই আলী বলে, আমরা তার একটা নাম রাখা যাক, আমার মায়ের নাম রাহিমা। কিন্তু সুলেমান বলে এই নামটি একটু বেশি বয়স্ক মানুষের হয়ে যায়, কিন্তু সে তো একটা বাচ্চা, তাই আমাদের উচিত তার একটা বাচ্চাদের মতো নাম রাখা। তারপর সে বলে, আচ্ছা তার নাম আইলা রাখলে কেমন হয়? আইলা শব্দের অর্থ চাঁদের আলো। তার মুখটা দেখো কেমন চাঁদের মতো, আর আমরা তাকে আজকের এই জ্যোৎস্নাময় রাত্রে খুঁজে পেয়েছি, তাই তার নাম আইলাই হওয়া উচিত। এই নামটা শুনে সেখানে থাকার সবারই পছন্দ হয়ে যায়, তাই সবাই তাকে এই নামটাই দেয়। এরপর তাদেরকে ক্যাম্পে থাকার পারমিশনও দেওয়া হয়। পরদিন সকালে সুলেমানরা ক্যাম্প থেকে বেশ কিছু সৈন্য মিলে কয়েকটা গাড়িতে করে আরেকটা জায়গায় যাচ্ছিল। সুলেমানের সাথে আইলাও ছিল। যেতে যেতে হঠাৎ করে একটা গাড়ি নষ্ট হয়ে যায়। তখন সবগুলো গাড়ি সেখানে দাঁড়িয়ে পড়ে। সুলেমান এবং আলী যেহেতু ইঞ্জিনিয়ার ছিল, তাই একজন অফিসার এসে সুলেমানকে বলে গাড়িটা ঠিক করার চেষ্টা করতে। সুলেমান তখন গাড়ি থেকে নামতে গেলে আইলা তাকে টেনে ধরে। সে তাকে কোনোভাবেই নামতে দিতে চায় না। এরপরও সুলেমান তাকে নিয়ে নেমে আসে, আর অফিসার তাকে এবং আলীকে বলে তোমরা এই তিনজন এখানে থাকো আর আমরা এগোতে শুরু করি। গাড়িটা সারা হয়ে গেলে তোমরাও আমাদের সাথে চলে এসো। এই বলে অন্য সব গাড়িগুলো তাদের রেখে চলতে শুরু করে। সুলেমান এবং আলীর সাথে আরও 5 থেকে 6 জন সেনা ছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই সুলেমান গাড়িটা ঠিক করে ফেলতে পারে। এরপর তারা যখন চলে যেতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে একজন সৈন্যর মাথায় একটা বুলেট এসে লাগে। রাস্তার পাশে জঙ্গলের মধ্য থেকে শত্রুরা তাদের ওপর হঠাৎ করে আক্রমণ শুরু করে। সুলেমান অনেক কষ্টে আইলাকে নিয়ে একটা গাড়ির আড়ালে লুকিয়ে পড়তে পারে, আর অন্যরা তাদের সাথে বন্দুক যুদ্ধ শুরু করে। বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পর আলীদের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তারা ছিল লোকসংখ্যায় অনেক কম।
অন্যদিকে শত্রুরা বেশি হওয়ায় এদের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছিল। শত্রুরা চারিদিক থেকে তাদের সামনে এগিয়ে আসছিল। ঠিক এমন সময় সুলেমান তার পাশে থাকা গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক থেকে তেল নিয়ে তাদের চারপাশে ছড়িয়ে দিতে শুরু করে। কিন্তু হঠাৎ করে একটি শত্রু তার উপর ঝাঁপিয়ে পড়ে। সুলেমান অনেক কষ্ট করে তাকে ছুরি দিয়ে আহত করতে পারে, আর তারপর সে তেলের উপর আগুন লাগিয়ে দেয়, আর এতে করে শত্রুরা ভিতরে আসতে পারে না। অন্যদিকে সুলেমানদের ক্যাম্পের সৈন্যরা কিছুটা পথ এগিয়ে গিয়েছিল, কিন্তু তারা হঠাৎ দেখতে পায় দূরে গোলাগুলি হচ্ছে এবং ধোঁয়া উড়ছে। এটা দেখে তারা সবাই সুলেমানদের দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু সুলেমানদের অবস্থা আরও খারাপ ছিল। আগুন বেশিক্ষণ শত্রুদের আটকে রাখতে পারে না। একটা শত্রু আবারও সুলেমানের উপর আক্রমণ করে তার কাঁধে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, তবে তাদের ভাগ্য ভালো থাকায় সেই সৈন্যরা তাদের কাছে পৌঁছে গিয়েছিল, আর এতে করে অবশেষে সুলেমানরা বেঁচে যায়। অফিসার সুলেমানদের এই বীরত্ব নিজ চোখে দেখেছিল। সুলেমান আহত হওয়ায় তার ট্রিটমেন্ট করা হচ্ছিল। সে যখন সারা রাত ঘুমাচ্ছিল তখন আয়লা পুরো রাত তার পাশেই বসেছিল। এই কয়েকদিনেই বাচ্চাটা সুলেমানকে কখনো চোখের আড়াল হতে দেয় না। এরপর সুলেমান সুস্থ হলে জেনারেল অফিসার তাকে অফিসে ডাকে এবং বলে, যুদ্ধের ক্যাম্পে আমরা কোনো বাচ্চাকে রাখতে পারবো না। তাছাড়া কোরিয়ান সরকার আমাদের জানিয়েছে এই বাচ্চাটিকে তারা কোনো চাইল্ড কেয়ারে দিয়ে দিতে চায়। আমরা তোমার সাহসিকতা এবং উদারতায় গর্বিত। তুমি তুর্কিদের গর্বিত করেছো। এরপর অফিসার আয়লাকে কিছুদিনের জন্য একজন বেবি সিটারের কাছে রাখতে বলে, অর্থাৎ যারা বাচ্চাদের দেখাশোনা করে তাদের কাছে। কিন্তু সেই লোকটি যখন আয়লাকে তার সাথে নিয়ে যেতে চায় তখন আয়লা কোনোভাবেই তার সাথে যেতে চায় না। সুলেমান যতই আয়লাকে রেখে চলে যেতে চায়, আয়লা ততই তার পিছে পিছে যেতে শুরু করে। এটা দেখে আলী এবং অন্যরা অনেক হাসে। এরপর একদিন বড় একটা সেমিনার করে কোরিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে তুর্কি সেনাদের সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হচ্ছিল। কিন্তু যখন একজন কোরিয়ান অফিসার বক্তব্য দিচ্ছিল তখন হঠাৎ করে সেখানে আয়লা চলে আসে এবং সে সুলেমানের কোলে উঠে বসে। এটা দেখে অফিসার অনেক খুশি হয় এবং সে বলে, যতদিন এই বাচ্চাটার পরিবারকে খুঁজে পাওয়া না যাবে ততদিন সে তোমার কাছেই থাকবে, কারণ ততদিনে তুমিই তার ফ্যামিলি। এই বলে অফিসার সৈন্যদের একটা স্যালুট জানায়। আয়লা ও আলীরাও অফিসারকে স্যালুট দেয়। সেখানে তাদেরকে ছবিও তোলা হয়, আর সেই ছবি সুলেমান তার বাড়িতে এবং তার গার্লফ্রেন্ডকেও পাঠায়। বাড়িতে সুলেমানের মা বাবার সাথে সেই মেয়েটাও ছবিটা দেখে অনেক খুশি হয়। এরপর 1951 সালের জানুয়ারি মাসে দক্ষিণ কোরিয়াতে তীব্র শীত শুরু হয়। বরফ পড়া এক শীতের সকালে আয়লা বাইরে দাঁড়িয়েছিল। তখন তার জন্য একজন তুর্কি অফিসার কিছু শীতের জামা কাপড় দিয়ে যায়। আয়লা সুলেমানের সাথে বেশ অনেক দিন ধরে আছে, কিন্তু সে এখন পর্যন্ত কোনো কথা বলেনি। সুলেমানরা ধরেই নিয়েছে আয়লা হয়তো কথা বলতে পারে না। এদিকে তুর্কি সৈন্যরা যখন পিটি করছিল তখন আয়লা তাদের পাশেই বসেছিল, আর সে অফিসারের কথার সাথে ঠোঁট নাড়াচ্ছিল। পিটি শেষ হলে তারা সবাই মিলে বরফ নিয়ে খেলতে শুরু করে। আয়লাও তাদের সাথে বরফ ছোড়া খেলতে শুরু করে। এখানে সব সৈন্যরাই আয়লাকে অনেক পছন্দ করে। সুলেমান তাকে খাইয়ে দেয় এবং অনেক যত্ন করে। সে তার চুল বেঁধে দেয়, নখ কেটে দেয়, গোসল করিয়ে চুল আঁচড়ে দেয়, এমনকি সে তাকে অনেক ভালোবাসে। এক রাতে সুলেমান আয়লাকে একটি বেডে ঘুম পাড়িয়ে দিয়ে যায়। তখন সে চলে গিয়ে তার নিজের বেডে ঘুমিয়ে গেলে আয়লাও তার কাছে চলে আসে এবং তার পাশে এসে ঘুমিয়ে পড়ে। আয়লা কোনো সময়ই সুলেমানকে চোখের আড়াল করতে দিত না। সকাল হলে সৈন্যরা যখন বাথরুমে যায় তখন সেখানে আয়লা আসলে সবাই আগে আয়লাকে ঢুকতে দেয়, আর তারপর তারা পিটি শুরু করলে আয়লা সবসময়ই তাদের পাশে বসে থাকতো এবং সে অফিসারের কথার সাথে ঠোঁট নাড়ত। আর এভাবেই প্রায় 3 মাস পার হয়ে যায়। এরপর 1951 সালের মার্চ মাসের এক সকালে সৈন্যরা যখন পিটি করছিল তখন বরাবরের মতোই আয়লা তাদের পাশে বসেছিল। পিটি শুরুর আগে সৈন্যরা নিজেদের নাম্বার গুনছিল। এভাবে 1, 2, 3 বলে যখন সৈন্যরা নাম্বারিং করছিল তখন আয়লাও নিজে নিজে বলছিল। সেখানে সৈন্যদের সংখ্যা ছিল 53 জন। তাই যখনই 53 নম্বর সৈন্যটি তার নাম্বার গোনা শেষ করে তখনই হঠাৎ করে আয়লা বলে ওঠে, 54 নম্বরে শেষ। এই বলে সে নিচে নেমে আসে এবং অফিসার প্রতিদিন তাদেরকে যেভাবে পিটি করায় আয়লাও সেভাবে বলতে শুরু করে এবং ডান বাম ঘুরে এসে সৈন্যদের লাইনে দাঁড়ায়। এটা দেখে সুলেমান সহ সেখানে থাকা সবাই বেশ অবাক হয়ে যায়। আর বাচ্চাটির এমন কাণ্ড দেখে একজন সৈন্য অফিসারের কাছে কান্নার পারমিশন চায়, কিন্তু অফিসার মজা করে বলে, কান্নার পারমিশন দেওয়া যাবে না, হাসার পারমিশন দেওয়া হলো। এটা শুনে সেখানে সবাই হেসে ফেলে। এরপর থেকে সুলেমান আয়লাকে তুর্কি ভাষা শেখানো শুরু করে। যদিও সে প্রথমে আয়লাকে কোরিয়ান ভাষায় শেখাতে চেষ্টা করেছিল, কিন্তু আয়লা সেটা শিখতে চায়নি। এমনকি সে তার নাম সব জায়গাতে আয়লা লেখে। একদিন সব সৈন্যরা মুভি দেখছিল।
তখন সেখানে একটা বাবা এবং মেয়ের সিন আসে। আর এই সিনটি দেখে আয়লা সুলেমানের ঘাড়ে মাথা রাখে। পরদিন যখন সুলেমান আয়লাকে পড়াচ্ছিল তখন বইয়ে পরিবারের একটা ছবি ছিল। সেখানে বাবা, মা, এমনকি তাদের একজন ছেলে বাচ্চা ছিল। কিন্তু আয়লা তার হাত দিয়ে প্রথমে মায়ের ছবিটা ঢেকে রাখে এবং সে বলে মা নেই। এরপর সে ছোট বাচ্চাটার ছবিটি হাত দিয়ে ঢেকে রাখে এবং বলে কোনো ভাইও নেই। আর তারপর সেখানে থাকা বাবাকে দেখিয়ে সে বলে বাবা আছে। আর এটা বলেই আয়লা সুলেমানকে জড়িয়ে ধরে, অর্থাৎ সে এখন সুলেমানকেই তার বাবা মনে করে। এটা দেখে সুলেমান কেঁদে ফেলে এবং আয়লাকেও জড়িয়ে ধরে। একদিন আয়লা বাইরে মাটিতে শুয়ে একটা রুটি খাচ্ছিল, আর সে সেটা থেকে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে থাকা পিঁপড়াকেও খাওয়াচ্ছিল। আর তার ঠিক পেছনেই দুইজন সৈন্য নিজেদের মধ্যে গল্প করছিল। তাদের একজন আরেকজনকে বলছিল পৃথিবীর কেউই চিরদিন বেঁচে থাকে না, এমনকি বাদশা সুলেমান পর্যন্ত মারা গিয়েছে। এই কথাটি আবার আয়লা শুনতে পেয়েছিল। তখন সে দৌড়ে কাঁদতে কাঁদতে সুলেমানের কাছে যায়। তখন সুলেমান তাকে কাদার কারণ জিজ্ঞেস করলে সে বলে ওরা বলছিল তুমি নাকি মারা গেছো, সত্যিই কি তুমি মারা গেছো? এটা শুনে সুলেমান এবং তার সাথে থাকা অফিসার প্রথমে কিছুই বুঝতে পারে না। তারপর তাদের হঠাৎ মনে হয় তারা হয়তো বাদশা সুলেমানের কথা আলোচনা করছিল। আর এটা শুনে আয়লা এই সুলেমানকে বুঝেছে। তখন তারা সবাই মিলে আয়লাকে বোঝায় ওটা অন্য একজন সুলেমান ছিল। তখন আয়লা সুলেমানকে জড়িয়ে ধরে কাঁদে এবং বলে তাহলে তুমি কখনো মারা যাবে না তো? তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? সুলেমান বলে না, আমি কখনোই মারা যাব না, আর আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। দুনিয়ার প্রতিটি মেয়েই তার বাবাকে হয়তো এমনই ভালোবাসে, তারা কখনো তাদের বাবাকে ছেড়ে যেতে দেয় না। সুলেমান এবং আলী একবার বেশি দিন ছুটি পেয়েছিল, তাই তারা দুজন আয়লাকে নিয়ে জাপানের টোকিও শহরে ঘুরতে যায়। তাদের সাথে একজন অফিসারও ছিল। সেখানে গিয়ে তারা চারজন বড় বড় মার্কেটে শপিং করে এবং পার্কে গিয়ে অনেক মজা করে। সুলেমান আয়লাকে কোরিয়ানদের মতো পোশাক কিনে দিতে চাইলেও আয়লা তুর্কিদের মতো পোশাক পছন্দ করে। তারা সবাই মিলে পুরো শহর ঘুরে ঘুরে দেখে। এরপর তারা যখন রেস্টুরেন্টে খেতে যায় তখন আয়লা সুলেমানদের কোরিয়ানদের মতো কাঠি দিয়ে খাওয়া শিখিয়ে দেয় এবং খাওয়া শেষ হলে সুলেমান আয়লাকে নিয়ে রেস্টুরেন্টের মধ্যে ডান্স করে। তাদের ডান্স দেখে সবাই হাততালি দেয়। আর তারপর দিন শেষে তারা যখন ঘুমাতে যায় তখন সুলেমানকে তাদের অফিসার বলে আমি তোমাদের দুজনকে সারাদিন দেখলাম, তুমি এই আহত পাখিটাকে নিজের মেয়ের মতো যত্ন করছো, আর তারপর হয়তো তাকে উড়ে যেতে দিবে, কারণ কোরিয়ান সরকার তাকে তুর্কিতে নিয়ে যেতে দিবে না। এটা শুনে সুলেমানের অনেক মন খারাপ হয়ে যায়। তারপর তারা যখন ক্যাম্পে ফিরে এসেছিল তখন একদিন সুলেমানের কাছে একটা চিঠি আসে। আর সেই চিঠিতে লেখা ছিল আয়লার পরিবারকে খুঁজে পাওয়া গেছে। তাই সেই দিন রাতেই আয়লাকে রেখে সুলেমান সেই পরিবারের কাছে যায়। সেখানে গিয়ে একটা বাড়িতে নক করতেই একজন মহিলা দরজা খুলে দেয়, কিন্তু হঠাৎ করে 2 থেকে 3 জন পুরুষ এসে সুলেমানকে মারতে শুরু করে। এদিকে আলী সুলেমানকে ক্যাম্পে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন মেতিন নামের একজন লোক এসে আলীকে বলে সুলেমান একা একা কোথাও গেছে, কিন্তু সে কোথায় গেছে লোকটি সেটা জানে না। এরপর আলী খোঁজ নিয়ে জানতে পারে শেরিফ সবকিছু জানে। তাই সে শেরিফের কাছে গিয়ে সুলেমানের ব্যাপারে খোঁজ নেয়, কিন্তু সেও আসলে কিছুই জানে না। আর তখনই সেখানে আয়লা আসে, আর সে বলে আমি জানি বাবা কোথায় গেছে। তখন সুলেমান এবং শেরিফ লুকিয়ে রাখা একটা মোটর সাইকেলে করে দুইজন সুলেমানকে খুঁজতে বের হয়। এদিকে উত্তর কোরিয়ান সৈন্যরা সুলেমানকে আটকে রেখে নির্যাতন করছিল। তারা আসলে চিঠিটাকে একটা টোপ হিসেবে ব্যবহার করে সুলেমানকে এখানে নিয়ে এসেছে। আর তারা দক্ষিণ কোরিয়ান সৈন্যদের ব্যাপারে খোঁজ চায়। তারা সুলেমানকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে, কিন্তু সুলেমান তাদের কোনো কথা বুঝতে পারে না, কারণ সে কোরিয়ান ভাষা জানতো না। তাকে অনেক নির্যাতন করার পরেও সে যখন কিছুই বলতে পারে না তখন একজন অফিসার তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর এই কারণে সে তার মাথায় বন্দুক ধরে তাকে মেরে ফেলার জন্য। ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে আলী এবং শেরিফ ভেতরে প্রবেশ করে। তারা দুইজন শত্রুদের ওপর বন্দুক তাক করে তাদের ভয় দেখিয়ে সুলেমানকে সেখান থেকে বের করে নিয়ে আসে এবং 3 জন মিলে সেই মোটর সাইকেলে উঠে খুব দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। এদিকে সুলেমান, আলী এবং শেরিফকে ক্যাম্পে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই অফিসার মেতিনকে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মেতিন অফিসারকে বলে স্যার সুলেমানের আসলে ডায়রিয়া হয়েছে, তাই তারা 3 জন একটা বাথরুমের মধ্যে বসে আছে। তখন অফিসাররা সবাই মিলে টয়লেটের সামনে যায়, আর অবাক করা ব্যাপার তারা দেখতে পায় সুলেমান এবং আলী দুজন একই টয়লেট থেকে বের হয়ে আসছে। তখন অফিসার আলীকে বলে আলী, তোমার ক্রাশ মার্লিন নামের সেই সঙ্গীত শিল্পী আগামীকালকে আমাদের এখানে গান গাইতে আসছে। এটা শুনে আলী অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেক আগে থেকেই মার্লিনের বেশ ভক্ত ছিল।
কিন্তু দুর্ভাগ্যবশত আগামীকালই আলীর জন্য একটা মিশন আছে, আর তাকে সেই মিশনে থাকতে হবে। পরদিন সকাল হলে আলী ভীষণ রাগারাগি করে, কারণ তার প্রিয় শিল্পী গান গাইতে আসছে, অথচ সে যেতে পারছে না। তাকে যেতে হবে যুদ্ধের কোনো একটা মিশনে। যাই হোক, সুলেমান তাকে বোঝায় যে আমরা সেনাবাহিনীতে চাকরি করি, আমাদের দায়িত্ববান হওয়া উচিত। আর সেখানে থাকা অফিসার আলীকে বলে, আমরা তোমার জন্য কালকে একটা স্পেশাল গিফট নিয়ে আসব। আমরা কনসার্টে আয়লাকে নিয়ে যাব, আর যেভাবেই হোক আমরা তাকে স্টেজে তুলে দেব। তারপর আয়লাকে বলবো সে যেন মার্লিনের থেকে এই ছবিটির উপর তোমার জন্য অটোগ্রাফ নিয়ে আসে, এবং তার লিপস্টিক মাখা ঠোঁটে এই ছবিটির উপর একটা চুমু দিয়ে দেয়। এটা শুনে আলী কিছুটা শান্ত হয়, আর তারপর সে মিশনে যেতে রাজি হয়ে যায়। পরদিন যখন কনসার্ট শুরু হয় তখন সুলেমান আয়লাকে তার ঘাড়ে তুলে নিয়েছিল। শিল্পী গান গাইছিল, আর সুলেমান আয়লাকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। এদিকে আলীর একটা জায়গাতে পাহারা দেওয়ার ডিউটি পড়েছিল। সে যখন পাহারা দিচ্ছিল তখন মার্লিনের ছবি বের করে দেখতে শুরু করে। তারপর সে তার আশেপাশে খুঁজে দেখে কোথাও কোনো শত্রু নেই, তাই সে আরাম করে বসে একটা সিগারেট ধরায়। অন্যদিকে আয়লাকে নিয়ে সুলেমান একদম স্টেজের সামনে চলে এসেছিল। আয়লা মার্লিনের উদ্দেশ্যে হাত নাড়ছিল, আর তখন হঠাৎ করে শিল্পী আয়লাকে দেখতে পায়, আর তাকে দেখে সে বলে, এই লিটল কিউটি, চলে এসে এখানে। এরপর তার কাছে গিয়ে আয়লা মার্লিনের ছবিটি তাকে দেয়। আর এদিকে নিচের থেকে সুলেমান আয়লাকে বারবার বলতে থাকে, আলীর কথা ভুলে যেও না। মার্লিন ছবিটি নিয়ে তাতে একটা স্বাক্ষর করে দেয়, এবং সে যখন আয়লাকে জিজ্ঞেস করে এটা কার জন্য, আয়লা তখন তাকে বলে আলীর জন্য। এটা শুনে সুলেমান অনেক খুশি হয়। তারপর মার্লিন ছবিটিতে স্বাক্ষর করে দেয় এবং লিখে দেয় এটা আলীর জন্য। তারপর সে মাইক্রোফোনে বলতে শুরু করে, এই অটোগ্রাফটা আলীর জন্য। তখন সেনাদের মধ্য থেকে সবাই একসাথে বলতে শুরু করে, কিস ইট, কিস ইট। এটা শুনে মার্লিন ছবিটিতে তার লিপস্টিক পরা ঠোঁটে একটা চুমু দিয়ে দেয়। এটা দেখে সেখানে থাকা সব সৈন্যরা অনেক খুশি হয়। এদিকে আলী বসে বসে সিগারেট খাচ্ছিল এবং মার্লিনের সেই ছবিটা দেখছিল। কিন্তু ঠিক সেই সময়ে দূর থেকে একটা বুলেট এসে আলীর মাথায় লাগে, আর আলী সেখানেই মারা যায়। মারা যাওয়ার মুহূর্তে আলী তার প্রিয় বন্ধু সুলেমানের নাম উচ্চারণ করছিল, কিন্তু সে দেখে যেতে পারল না সুলেমানও তাকে অনেক ভালোবাসে, এবং সে তার জন্য মার্লিনের কাছ থেকে ঠিকই অটোগ্রাফ নিয়ে এসেছিল। এরপর তাকে কবর দেওয়া শেষ হলে মুনাজাত করার সময় সুলেমান কাঁদে। আয়লা আলীর জন্য ফুল নিয়ে এসেছিল, সে সেটা তার কবরের ওপর রাখে, আর সে সুলেমানকে জড়িয়ে ধরে এবং বলে, কেঁদো না বাবা, তোমার বন্ধু তোমাকে ছেড়ে গেলেও আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সবশেষে তারা দুজন সেই অটোগ্রাফটা আলীর কবরের উপর রেখে দেয়। এভাবে সময় চলে যেতে শুরু করে, আর এর মধ্যেই তুর্কি সেনাদের এখানে 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। আর 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার কারণে সুলেমানদের টিম এখন দেশে ফিরে যাবে, আর দেশ থেকে আবার অন্য একটা টিম এসে যুদ্ধে যোগ দেবে। এটা শুনে সুলেমান অনেক খুশি হওয়ার পরিবর্তে মন খারাপ করে, কারণ সে ভাবে সে হয়তো আয়লাকে হারাতে যাচ্ছে। এরপর দিন সুলেমান সিদ্ধান্ত নেয় সে পরবর্তী টিমের সাথে আরও 1 বছর এখানে থেকে যাবে, কারণ এই সময়ের মধ্যে সে আয়লাকে নিয়ে যাবার কোনো ব্যবস্থা করতে পারেনি, তাই আরেকবার চেষ্টা করে দেখবে। এই কারণে সে তার গার্লফ্রেন্ডের কাছে চিঠি লিখে পাঠায় সে আরও 1 বছর যুদ্ধে থাকবে। এই চিঠিটা পড়ে তার গার্লফ্রেন্ড অনেক কষ্ট পায়। কয়েকদিন পর সেই ক্যাম্পের সব সৈন্য সুলেমান এবং আয়লাকে বিদায় জানিয়ে চলে যায়। একদিন সুলেমান রেডিওতে একটা টার্কিশ চ্যানেলে গান শুনছিল। এই একই গান তার গার্লফ্রেন্ড এবং তার সেই চাচাতো বোনও শুনছিল। গানটি শুনতে শুনতে সুলেমানের তার বাড়ির কথা মনে পড়ে যায়। সুলেমানকে মন খারাপ করে থাকতে দেখে আয়লা তাকে জিজ্ঞেস করে, গানের মধ্যে কি বলছে বাবা? সুলেমান তাকে বলে, গানের মধ্যে বলছে বাড়িতে ফিরে আসো। এটা শুনে আয়লা তাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বাড়িতে ফিরে যাবে? সুলেমান তাকে জড়িয়ে ধরে এবং বলে, না, তোমাকে ছাড়া ফিরে যাব না। এরপর সুলেমান অফিসারের কাছে যায় এবং বলে সে বাড়িতে ফিরে যেতে চায়, আর সে আয়লাকেও তার সাথে নিয়ে যেতে চায়। কিন্তু অফিসার তাকে বলে, আয়লা একটা কোরিয়ান বাচ্চা, তার পরিবার এখানে। যতদিন না জানা যাচ্ছে তার বাবা মা কোথায় আছে, ততদিন এই দেশের সরকার তাকে অন্য দেশে নিয়ে যেতে দিবে না। তাছাড়া এটা কোনো আইনের মধ্যেও পড়ে না। কিন্তু সুলেমান তাকে বলে, আয়লা তো আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না। অফিসার বলে, সে একটা বাচ্চা, কিন্তু যখন সে বড় হয়ে তার পরিবারকে চাইবে তখন তুমি কি করবে? এই কথা শুনে সুলেমান চুপ হয়ে যায়। এরপর একদিন অফিসার সুলেমানকে তার অফিসে ডাকে এবং তাকে বলে, এই মহিলা একজন এতিমখানার পরিচালক, আর সে আয়লাকে তার এতিমখানায় ভর্তি করাতে চায়। সেখানে থেকে আয়লা পড়াশোনা করবে এবং বড় হবে।
আর তারপর যদি তার পরিবারকে খুঁজে পাওয়া যায় তাহলে সে সহজেই তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে। এই কথা শুনে সুলেমান বুঝতে পারে অফিসারের উপর সে কোনো কথা বলতে পারবে না, তাই তার এখন আর কিছুই করার নেই। এরপর সেই মহিলা আয়লাকে নিয়ে চলে যায় এবং তাদের সাথে সুলেমান এবং সেই অফিসার দেখতে যায় তারা আসলে আয়লাকে কোথায় রাখতে যাচ্ছে। এরপর তারা সেই এতিমখানায় পৌঁছে যায়। সুলেমান আয়লাকে বোঝায় সে এখানে অনেক সুন্দর করে পড়তে পারবে এবং তার অনেক বন্ধু তৈরি হবে। তার আর কখনো সুলেমানের কথা মনে পড়বে না। এরপর তারা ভিতরে গিয়ে আয়লাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাকে একটা ক্লাসে বসিয়ে দেয়। সেখানে অনেক বাচ্চা পেয়ে আয়লাও অনেক খুশি হয়, সেও তাদের সাথে পড়তে শুরু করে। সুলেমান জানালা দিয়ে তাকে দেখতে থাকে। সে দেখে আয়লা কি দারুণভাবেই কোরিয়ানদের সাথে মিশে গেছে। সুলেমান বুঝতে পারে আয়লার আর কখনো হয়তো তার কথা মনে পড়বে না। সে কেঁদে ফেলে আর তারপর এক রাশ দুঃখ নিয়ে সে চলে যেতে শুরু করে। এতিমখানা থেকে বের হয়ে এসে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন পিছন থেকে আয়লা তাকে বাবা বলে ডেকে ওঠে। অর্থাৎ আয়লাও তাকে ভোলেনি, সে কখনো সুলেমানকে ভুলতে পারবে না। আয়লা দৌড়ে গিয়ে সুলেমানকে জড়িয়ে ধরে আর তারপর তারা দুজনেই কাঁদতে থাকে। আয়লা তাকে বলে, তুমি কেন চলে যাচ্ছ বাবা? তুমি না বলেছিলে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না? সুলেমান তখন বলে, না মা, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। বাবারা কখনো তার মেয়েকে ফেলে যায় না। এরপর সুলেমান আয়লাকে নিয়ে চলে যেতে শুরু করে। এদিকে সুলেমানের বাড়িতে ফেরার সময় হয়ে গিয়েছিল। যে শিপে করে অন্য সৈন্যরা তুর্কি থেকে এসেছিল সেই শিপে সুলেমান আজ চলে যাবে। সে তার সুটকেসটা নিয়ে জাহাজে উঠতে যায়। চেকপোস্ট পার হয়ে সে যখন জাহাজে উঠবে তখনই তাকে পেছন থেকে একজন অফিসার ডাক দেয়। তারপর তারা তার সুটকেস চেক করে দেখতে পায় তার মধ্যে আয়লা রয়েছে। আসলে তার জাহাজে ওঠার আগেই সেখানে এতিমখানা থেকে সেই মহিলা চলে এসেছিল আর এই কারণেই সে ধরা পড়ে গেল। এরপর অফিসার সুলেমানকে বলে, আমি অনেক কষ্ট করে তাদের ম্যানেজ করেছিলাম যেন তোমাকে তুর্কিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু তুমি এমন একটা কাজ করলে আমাদের দুজনেরই মুখ নষ্ট হয়ে গেল। অথচ আয়লাকে এতদিন লালন পালন করার জন্য পুরো কোরিয়ার মানুষ তোমার উপর গর্বিত ছিল। তখন সুলেমান অফিসারকে বলে, আমি যখন তুর্কি থেকে এখানে এসেছিলাম তখন আমার সবকিছু ছেড়ে আসতে বলা হয়েছিল আর আমি তাই করেছিলাম। আর এখন যখন আমি তুরস্কে ফিরে যাব তখনও আমার সাথে ঠিক সেটাই করা হলো। এখানে আমি আমার প্রিয় বন্ধু আলীকে হারিয়েছি, আবার আয়লাকে পেয়েছিলাম, কিন্তু তাকেও তারা আমার থেকে কেড়ে নিল। কিন্তু অফিসার তাকে বোঝায়, তুমি তাকে হারাচ্ছ না, বরং তুমি তোমার দেশে ফিরে যাও এবং সেখানে গিয়ে নিজের মতো করে জীবন গড়ো। আর তারপর এই যুদ্ধ শেষ হলে তুমি আবার কোরিয়াতে ফিরে আসবে এবং আয়লাকে সাথে করে নিয়ে যাবে। তখন তোমাকে আর কেউ আটকাবে না। আর এই কথা শুনে সুলেমান কিছুটা শান্ত হয়েছিল। তারপর তার জাহাজে ওঠার সময় হয়ে যায়। আয়লা সুলেমানকে বিদায় দিতে আসে। আয়লাকে কাঁদতে দেখে সুলেমান তাকে বলে, তুমি প্রমিস করো আর কখনো কাঁদবে না। আর তারপর সে আয়লার সাথে প্রমিস করে, বলে, আমি তোমাকে প্রমিস করছি আমি ফিরে আসব তোমাকে নিতে, আর তারপর থেকে আমরা আর কখনো আলাদা হব না। আয়লা সুলেমানকে জিজ্ঞেস করে, তুমি সত্যি প্রমিস করছো? সুলেমান বলে, হ্যাঁ আমি প্রমিস করছি, আমি ফিরে আসব। বাবারা তার বাচ্চাদের জন্য ফিরে আসে আর তারা তাদের সেই প্রমিস নিয়েই বহু বছর ধরে বেঁচে থাকে। এটা বলে সুলেমান জাহাজে উঠতে শুরু করে আর আয়লা তাকে পিছন থেকে দেখে এবং চিৎকার করে কাঁদতে থাকে। তুরস্কে ফিরে এসে সুলেমান যখন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে তখন সে দেখতে পায় মেয়েটা বিয়ে করে নিয়েছে। সে তার জন্য অপেক্ষা করে করে যখন জানতে পারে সুলেমান আবারও 1 বছর সেখানে থাকবে তখন সে বিয়ে করে নেয়। সুলেমান এটা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু এতদিনে সে সব কষ্ট সহ্য করতে শিখে গেছে, কারণ সে সব কিছুই হারিয়েছে। সে তার প্রিয় বন্ধু আলীকে হারিয়েছে, তার মেয়ে আয়লাকে হারিয়ে ফেলেছে, আর সবশেষে সে তার ভালোবাসাকেও হারিয়ে ফেলল। যাই হোক, জীবন এভাবে থেমে যায় না, জীবন তার নির্দিষ্ট গতিতে চলতে শুরু করে। সুলেমানের জীবনেও গতি ফিরে আসে। সে তার চাচাতো বোন অর্থাৎ সেই মেয়েটাকে বিয়ে করে। বিয়ে করার কিছুদিন পর থেকেই সুলেমান বিভিন্ন সরকারি অফিসে ছুটতে থাকে। সে কিভাবে কোরিয়া থেকে আয়লাকে নিয়ে আসতে পারবে এই ব্যাপারে সব ব্যবস্থা করতে শুরু করে। সুলেমানের ওয়াইফ এই মেয়েটা অনেক ভালো ছিল। সে সুলেমানকে সব বিষয়ে অনেক হেল্প করতে শুরু করে এবং সে নিজে নিজেই বিভিন্ন সরকারি অফিসে ঘুরতে থাকে, কিন্তু তারা দুজনে খুব বেশি কিছু করতে পারে না, কারণ কোরিয়াতে এখনও যুদ্ধ চলছে। আর এর মধ্যেই 47টা বছর পার হয়ে যায়। হঠাৎ একদিন তুরস্কে ভূমিকম্প হয়, সবাই রাস্তায় বেরিয়ে আসে আর সেই সাথে দেখা যায় সুলেমান এবং তার ওয়াইফকে। তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও সুলেমান এবং তার ওয়াইফ আয়লাকে খুঁজে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া এখন স্বাধীন হয়ে গেছে,
কিন্তু তারা দুজন আয়লার কোনো খোঁজ আজও পায়নি। সুলেমান মাঝে মাঝেই তার পুরনো ছবিগুলো বের করে, যেগুলো আয়লার সাথে তোলা ছিল। সে মনোযোগ দিয়ে সেই ছবিগুলো দেখতে থাকে। সুলেমানের একটা মেয়েও আছে, সে এখন বড় হয়ে গেছে, কিন্তু তবুও সে আয়লাকে আজও ভুলতে পারেনি। একদিন সুলেমানের কাছে দুইজন কোরিয়ান সাংবাদিক আসে এবং তারা তাকে বলে, আমরা জানতে পেরেছি আপনি 1950 সালে কোরিয়া যুদ্ধের সময়ে একটা মেয়েকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। তারপর আপনি দেশে ফিরে আসলে তার সাথে আর কখনো দেখা করতে পারেননি, কিন্তু আমরা আপনাকে সেই মেয়েটিকে খুঁজে দিতে সাহায্য করতে পারি। এটা শুনে সুলেমান অনেক খুশি হয়। আর তারপর কোরিয়ান সেই সাংবাদিক দুজন নিজেদের দেশে ফিরে গিয়ে তারা আয়লাকে খুঁজতে শুরু করে। কিন্তু আয়লা যে এতিমখানায় গিয়েছিল, তারা সেখানে গিয়ে আয়লার ব্যাপারে কোনো খোঁজ পায় না। তবে সৌভাগ্যবশত সেই এতিমখানার একজন মহিলা আয়লার ব্যাপারে বলতে পারে। আর তারপর অনেক খোঁজাখুঁজি করে সেই সাংবাদিক দুইজন আয়লাকে খুঁজে পায়। তারপর তারা আবারও তুরস্কে ফিরে এসে সুলেমানকে জানায় তারা আয়লাকে খুঁজে পেয়েছে। এটা শুনে সুলেমান অনেক খুশি হয় এবং সে দ্রুত তার ওয়াইফকে নিয়ে কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর তারপর দেখা যায় তারা দুজন একটা পার্কে বসে আছে। আজ তারা আয়লার সাথে দেখা করতে এসেছে। হঠাৎ সুলেমান দেখতে পায় একটা মহিলা সামনে দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। সুলেমান তখন বুঝে ফেলে এটাই তার সেই ছোট্ট আয়লা, যে এখন অনেক বড় হয়ে গেছে। আয়লা দৌড়ে এসে সুলেমানকে জড়িয়ে ধরে এবং তারা দুজনেই কাঁদতে শুরু করে। হ্যালো বন্ধুরা, এতক্ষণ যাদের দেখছিলেন তারা আসলে অভিনয় করছিল আয়লা এবং সুলেমানের চরিত্রে, কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল ফুটেজ। আর ইনি হলেন সত্যিকারের সুলেমান। আর এই ফুটেজটা সত্যি যখন সুলেমান এবং আয়লার দেখা হয়েছিল তখন ধারণ করা হয়েছিল। হ্যালো বন্ধুরা, অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সুলেমান তার মেয়ে আয়লাকে আর কখনো দূরে থাকতে দেয়নি। তারপর আয়লা সুলেমানের সাথে তুরস্কে যায় এবং তার সাথে সেখানেই বসবাস করতে শুরু করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।